ট্র্যাজেডিতে আহতদের দেখতে বার্ন ইউনিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চলছে ধ্বংসাবশেষ অপসারণ। নিমতলী 17 দফা বাস্তবায়ন না হওয়ায় এত প্রাণহানি, বলছেন বিশেষজ্ঞরা। আমলাতান্ত্রিক জটিলতা, স্থানান্তর হয়নি কেমিক্যাল গুদাম। জালিয়াতি ও দুর্নীতির আখড়া ভূমি রেজিস্ট্রেশন অফিস, অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অনেকেই হারিয়েছেন শেষ আশ্রয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। সংবাদ আরও থাকছে। গণমানুষের অপার ভালোবাসার ডাক বঙ্গবন্ধু, স্মৃতি সংরক্ষণে আগরতলা ষড়যন্ত্র মামলার আদালত কক্ষে জাদুঘর। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজ নিতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজ খবর নিতে যাবেন। চকবাজারের আগুনে এ পর্যন্ত 67 জন নিহত হয়েছে। আহতদের মধ্যে 9 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে আহতদের চিকিৎসাভার গ্রহণ করে সরকার। এদিকে চকবাজারে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। এদিকে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে। পুরনো ঢাকায় রাসায়নিক পদার্থের গুদাম বা দোকান না রাখার সুপারিশ বাস্তবায়ন না করায় আবারও বড় ধরনের প্রাণহানি ঘটেছে বলে মত বিশেষজ্ঞদের। স্থানীয়দের নির্লিপ্ততাও বিস্মিত করেছে তাদের। বিশেষজ্ঞদের মতে নতুন আলোচনা নয়, প্রয়োজন নিমতলী ট্র্যাজেডি পরবর্তী সুপারিশ বাস্তবায়ন। রিপোর্ট শাকির আরজু। পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টা মোড় এখন মৃত্যুপুরী। অগ্নিকাণ্ডের স্থানে ছড়িয়ে আছে নানা ধরনের রাসায়নিক ও দাহ্য পণ্যের চিহ্ন। আগুন লাগার স্থানে রাখা প্লাস্টিক দানা, পারফিউম, স্প্রে, মশার স্প্রে ডেঞ্জারাস গুডস হিসেবে চিহ্নিত। এখানে যদি কেমিক্যালের যে ওয়্যারহাউসটা ছিল, যে গোডাউনটা ছিল, এটা যদি না থাকতো তাহলে কখনোই এই আগুনটা এইভাবে ছড়াইতে পারতো না, এতগুলো প্রাণহানি হতো না। 2010 সালের নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি অগ্নিকাণ্ড রোধে 17টি সুপারিশ করে। সুপারিশে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় পুরান ঢাকা সহ আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কোনো গুদাম বা দোকান না রাখা। আমরা শুধু কমিটি দেখতে চাই না, এবং কমিটির মাধ্যমে শুধু সুপারিশ হবে সেটিও বাঞ্ছনীয় নয়। আমরা অবশ্যই এগুলোর বাস্তব কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করছেন 2010 সালে রাসায়নিকের গুদামে ঠাসা নিমতলীর অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পর তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় এবারের ঘটনা আগের মতোই ভয়াবহ রূপ পেয়েছে। কামরাঙ্গীর চরে শিল্পাঞ্চল তৈরি করার পরেও আমরা দাহ্য বস্তুগুলোকে পার্মানেন্টলি সেখানে নিতে পারলাম না কেন? 1 বছরের মাথায় নিমতলীর ঘটনার পর সকল দাহ্য বস্তুর ইন্ডাস্ট্রিগুলো আবার এই সব হাউসগুলোর মধ্যে প্রবেশ করলো। এই দায় অবহেলাজনিত হত্যাকাণ্ডের শিকার করেছে। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রবেশের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভবন নির্মাণ এবং অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল। রাসায়নিক ও এসিড জাতীয় দাহ্য পদার্থের দোকান ও বিক্রির সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদেরকে আরও সতর্ক থাকার কথাও বলা হয়েছিল। তবে সেসব সুপারিশের বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21 চোখ। ভূমি রেজিস্ট্রেশন অফিস ভুক্তভোগী অনেকের কাছে জালিয়াতি ও দুর্নীতির আখড়া। অসৎ কিছু কর্মকর্তা কর্মচারী অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি ও স্বেচ্ছাচারিতায় অনেকেই হারিয়েছেন জীবনের শেষ সম্বল, বাড়ি কিংবা ফ্ল্যাট। নিজের জায়গা বেহাত হয়ে অনেকেই হয়েছেন রিক্ত। মালিকের অনুপস্থিতিতে কিছু দালাল আর কর্মকর্তাদের যোগ সাজসে তার বাড়ি বা জমি অন্যের নামে লিখে দেওয়ার মতো দুর্নীতিও হচ্ছে অহরহ। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম।
ঢাকা শহরের জমি রেজিস্ট্রেশন হয় তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে। এখানেই রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন অফিসগুলো। এই অফিসকে ঘিরেই দালাল চক্রের দৌড়ঝাঁপ। টাকা ছাড়া এখানে কোনো কাজ বা দলিল হয় না বলে জানান দলিল করতে আসা মানুষগুলো। 3.5 লাখ টাকা ট্যাক্স জমা দিয়েছে, কিভাবে কি করা যায়? তো যে 1 লাখ টাকা লাগবে, তো 3.5 লাখ টাকা জমা দেওয়া প্রায় 3 দশক আগে 1988 সালে মোহাম্মদপুরে 3 কাঠার এই জায়গাটি কিনেছিলেন জেবুন্নেসা। এরপর নামজারি খাজনা খারিজও দিয়েছেন তিনি। দখলমুক্ত করতে রয়েছে আদালতের আদেশ। তবে আদালতের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেবুন্নেসার জায়গায় রাতের আধারে দ্বিতলা ভবনও তৈরি করেছেন ভূমিদস্যু আকরাম। কাগজপত্রে কোর্ট রেকর্ডে বিভিন্ন জায়গায় এটা কোনো পৈতৃকের গন্ধই নেই, কিন্তু ওনারা এটা পৈতৃক বইলা দাবি করতেছে। 21-এর অনুসন্ধানী টিম মোহাম্মদপুরের ওই জমি দেখতে গেলে চড়াউহাই ভূমিদস্যু আকরামের পোষ্য সন্ত্রাসীরা। হুমকি ধামকিও দিতে থাকেন তারা। কথা বলার জন্য আকরামের মোবাইলে ফোন দিলে পরে কথা বলবে বলে লাইনটি কেটে দেন। ভোগান্তি রয়েছে এসিলেন্ট অফিসগুলোতেও। বছরের পর বছর ঘুরেও জমির নামজারি করাতে না পারার অভিযোগ ভুক্তভোগীদের। আমরা রায়ের কপি চাইছি, সে রায়ের কপি এখনো উনি আমাদেরকে সরবরাহ করে না। আমরা যে আপিল করবো সেই সুযোগটা পর্যন্ত এখনো পাচ্ছি। কোনো কাজও করতে পারি না নামজারি ছাড়া। ভূমি অফিসরা তারা জমি যে পরিমাণ আছে তার চাইতে বেশি খারিজ দিয়ে ফেলাইছে। সুরাহার জন্য আমরা যে আবেদন করছি তার কোনো ফয়সালা বাইরে 1 বছর ধরে খালি ঘুরতেই আছে। জমি একজনের, কিন্তু নামজারি হচ্ছে অন্যের নামে। কিভাবে এসব হচ্ছে এর কোনো সদুত্তর নেই। এসব বিষয়ে এসিলেন্টের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ভাই আজকে সারাদিন কি রাশ গেছে আপনি তো নিজের চোখেই দেখছেন। এই কার্ড দিয়ে দাও, আপনি এসে যোগাযোগ করেন। তবে নিবন্ধন মহাপরিদর্শক জানিয়েছেন কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু ব্যত্যয় আছে, এই ব্যত্যয়গুলি দূরীভূত করার জন্য আমার মাননীয় মন্ত্রী, আমাদের সচিব, আমরা সহ সকলেই আমরা উদ্যোগী নেই, শুধু আমরা এটাকে একেবারে অনুৎপাদন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কোন কর্মকর্তার বিরুদ্ধে দোষ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অবশ্যই আমরা সিরিয়াস অ্যাকশন নিয়ে থাকি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এখানে দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকবে রাত 10টায় 21 চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। গণঅভ্যুত্থানে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির পর 69 সালের এই দিনে জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে বাঙালি। এর আগে দীর্ঘ 9 মাস ঢাকা সেনানিবাসে বন্দী ছিলেন বাঙালির ইতিহাসের মহানায়ক। যে স্থানে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়েছিল সেখানে এখন বঙ্গবন্ধু জাদুঘর। জাতির পিতার নানা স্মৃতি সংরক্ষণ করা আছে এই জাদুঘরে। রিপোর্ট অখিল পোদ্দারের। 1968 সালে দায়ের করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। এ মামলায় রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্যদের বিচার নামে 35 জনকে আসামি করা হয়। 21 এপ্রিল ঢাকা সেনানিবাসের সিগন্যাল অফিসার্স মেসে প্রহসনমূলক এ মামলার বিচার শুরু হয়। বিশেষ ট্রাইব্যুনালের সেসব স্মৃতি আর জাতির পিতার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু জাদুঘর। 6 দফা দাবি ঘোষণার পর তৎকালীন পাকিস্তান সরকার মামলাটি দায়ের করেছিল। আইনের ফাঁক ফোকর দিয়ে শেখ মুজিবুর রহমানকে কোনোভাবে হেনস্থা করা যায় কিনা এমন একটা হীন উদ্দেশ্য থেকে আগরতলা মামলা শুরু হয়েছিল। তার সঙ্গে আরও 34 জন সামরিক বেসামরিক বাঙালি কর্মকর্তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। মামলাটা সাজাতে গিয়ে তথ্যের ঘাটতি ছিল প্রচুর, এবং সেই জন্য শেখ মুজিবুর রহমান বারবারই বলছেন, একাধিকবার বলেছেন, আমাকে বেশি দিন এরা ধরে রাখতে পারবে না। মামলার আরেক অভিযুক্ত চিকিৎসক অবসরপ্রাপ্ত কর্নেল শামসুল আলম। বঙ্গবন্ধুর সঙ্গে জেলে ছিলেন তিনি। সেই স্মৃতি আজও জলজল করছে তার চোখে মুখে। আমি ওনার সাথে এক কামরা ছিলাম, এটা একটা সৌভাগ্য। একটা কথা উনি সবসময় বলতে যে আমি তোদের কিচ্ছু হবে না, আমি তোদের সবাইকে নিয়ে বেরোবো, আমাকে আটকায় রাখতে পারবে না। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই, এমনই একটা কারিশমা ওনার আছে যে একটা মানুষকে আপন করে নেওয়ার মতো ওনাকে অ্যাসেস করতে পারি না। 10টার দিকে আমাকে উঠাইছে, এই ওঠ ওঠ ওঠ। তো ওই এসে বললো যে হয়ে গেছে, কেস উইথড্র হয়ে গেছে, এবং বললো যে দেখ আমাকে খুব আর্লি মর্নিংয়ে নিয়ে যাবে, কিন্তু কারণ রোদ উঠে গেলে লোকজন ভিড় হয়ে যাবে, একটা ঝামেলা হবে।
তো আমি চলে যাই, তুই সকাল পরে সবাইকে বলে দিস যে কেস উইথড্র হয়ে গেছে। জাতির পিতার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ৬৯-এর ১৫ই ফেব্রুয়ারি গুলি করে হত্যা করা হয় এ মামলার আরেক আসামি সার্জেন্ট জহুরুল হককে। আন্দোলন আরও তীব্রতা পায়। ১৭ই ফেব্রুয়ারি রাজশাহীতে ছাত্রদের মিছিলে গুলি করলে শহীদ হন অধ্যাপক শামসুজ্জোহা। গোটা বাংলায় আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। ২২শে ফেব্রুয়ারি আইয়ুব সরকার মামলা প্রত্যাহার করে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। পরদিন তাঁকে বঙ্গবন্ধু উপাধি দেন ডাকসুর ভিপি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ। ৬৯-এর গণ আন্দোলনই মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা বলেই মনে করেন বিশ্লেষকরা। যে ওনার রাজনীতিক ক্যারিয়ারটা কিন্তু একটা ধারাবাহিকতা। উনি তো সবসময় বাংলাদেশের স্বাধীনতাই চেয়েছেন, ধাপে ধাপে এগিয়ে গেছেন। উনি খুব একটা সাধারণ লোক ছিলেন, ওনার লাইফস্টাইল এত সাধারণ, এবং ওই যে ভালোবাসো, দেশকে ভালোবাসো, এইটা ওনার কথা। আর কতগুলি জিনিস সবসময় জোর দিতেন, নিঃস্বার্থভাবে যেটা করতে হবে। ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম স্লোগান ছিল জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এবং তাদেরই আন্দোলনের প্রেক্ষাপটে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়েছিল। ৬৮ নভেম্বর ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু উপাধির প্রেক্ষাপট তৈরি হয়েছিল আর কি। তারই জনসমক্ষে উপস্থাপন হলো তোফায়েল আহমেদের উচ্চারণে আর কি। তখন থেকে বঙ্গবন্ধু হয়ে গেলেন এবং পৃথিবীর আর কোনো নেতার নামের আগে উপাধি এভাবে বিপুল জনসমর্থন ভিত্তিক ছিল না। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণের আহ্বান তাঁদের। প্রকৃত ইতিহাসটা তো তারা জানে না। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। শুরু হচ্ছে কর্ণফুলীর টানেল নির্মাণ। কাল টিউব স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচলে বিঘ্ন, আটকা পড়েছে শত শত যান। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১শে সংবাদে। শুরু হচ্ছে কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ। রোববার আনুষ্ঠানিকভাবে নদীর তলদেশে টিউব স্থাপনের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৯,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশনস কোম্পানি। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ঘিরে গড়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক হাব। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করেন। পতেঙ্গায় নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেলের দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার। নদীর ১৮ থেকে ৩১ মিটার গভীর মাটি খুঁড়ে স্থাপন করা হচ্ছে টানেল টিউব। এজন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক বোরিং মেশিন। ২২,০০০ টন ওজনের এই মেশিন দিয়ে শুরু হবে টানেল নির্মাণের কাজ। রোববার আনুষ্ঠানিকভাবে টিউব স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রকল্পের কাজ ৩২% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ২০২২ সালের মধ্যে টানেল নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান তিনি। টানেল নির্মাণ হলে অ্যাকচুয়ালি এই যে ঢাকা থেকে যে কক্সবাজার গামী যারা যাত্রী তারা সহজে চট্টগ্রাম শহরকে বাইপাস করে অতি সময় অল্প সময়ের মধ্যে কক্সবাজার যেতে পারবে। তাতে চট্টগ্রাম শহরের যে যানজট সেটাও উল্লেখযোগ্য হারে কমে আসবে। টানেল নির্মাণ হলে চট্টগ্রাম ঘিরে ব্যবসা বাণিজ্যের নতুন পথ খুলবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ওই পরে দেখা যাবে যে আমাদের আইসিডিগুলো চালু হয়ে কিছু আইসিডি হয়ে যাবে, ওখানে টার্মিনাল অপারেশনের এবং কার্গো হ্যান্ডলিংয়ের অনেক কিছু জিনিস কিন্তু ওদিকে গড়ে উঠবে। এবং এই টানেলটা কমপ্লিট হয়ে গেলে এটার সাথে যে আমাদের ব্যাকের যে লিঙ্কেজগুলো আছে, মানে আমাদের রোডের যে কানেকশনগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। নকশা অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে বসবে 2টি টিউব। 16 ফুট উচ্চতা এবং 35 ফুট প্রস্থের 2টি টিউবের মাঝে ফাঁকা থাকবে 11 মিটার। রত্না জামান, ২১শে টেলিভিশন। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ভোর থেকে 5 ঘন্টা বন্ধ ছিল ঘাট।
বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর 4:30 থেকে দৌলতদিয়া পাটুরিয়া রুটে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতেও কয়েকটি ফেরি নোঙর করে। এ সময় ফেরি বন্ধ থাকায় নদীর দুই পারে কয়েকশো যানবাহন আটকা পড়ে। বেলা বাড়ার সাথে কুয়াশা কেটে গেলে সকাল 9টায় আবারও চালু হয় ফেরি। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাশ্মীরে জঙ্গি হামলার হুমকি, ছাড় দেবে না ভারত, আলোচনা প্রস্তাব পাকিস্তানের। ব্রিজটাউনে ইংলিশদের 26 রানে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ক্যারিবীয়রা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। চকবাজার ট্র্যাজেডিতে আহত দেখতে বার্ন ইউনিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ধ্বংসাবশেষ অপসারণ। নিমতলী 17 দফা বাস্তবায়ন না হয় এত প্রাণহানি, বলছেন বিশেষজ্ঞরা। আমলাতান্ত্রিক জটিলতা, স্থানান্তর হয়নি কেমিক্যাল গুদাম। জালিয়াতি ও দুর্নীতির আখড়া, ভূমি রেজিস্ট্রেশন অফিস, অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অনেকেই হারিয়েছেন শেষ আশ্রয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।